আর আজকে বিষয় যে আমরা আলোচনা করব সেটা একদম খুবই ছোট্ট একটা টপিক। কয়েকটা সমাজ সংস্কারক সংগঠন, কয়েকটা বিদ্রোহ, এদের সাল তারিখ, এই সমস্ত নিয়ে ছোট্ট একটা টপিক আমরা আজকে আলোচনা করব রিভিশনের উপর পার্সপেক্টিভে। কারণ দুদিন পরে যেহেতু পরীক্ষা, যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ওই জায়গা থেকে রিভিশনের জন্য জাস্ট একটা ছোট ক্লাস আমরা তৈরি করেছি। তো তার মধ্যে প্রথম যেটা জায়গা আমরা আলোচনা করব, দেখো বলা হচ্ছে যে বাংলার বাইরে কয়েকজন যে সমাজ সংস্কারক তাদের সম্পর্কে। তার কারণ বাংলার সমাজ সংস্কারকদের মধ্যে যদি বলা হয় রাজা রামমোহন রায়, ডিরোজিও, বিবেকানন্দ, রামমোহন, তো এই বিষয়গুলো আছে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাংলার বাইরে ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত জায়গাগুলো ছিল সেখানেও যে সমাজ সংস্কারক সংগঠনগুলো তৈরি হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু সংগঠন, তাদের মধ্যে আত্মারাম পাণ্ডুরং করেছিল মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ। কবে? 1867 খ্রিস্টাব্দে। তো এই আত্মারাম পাণ্ডুরঙের যে প্রার্থনা সমাজ, এই প্রার্থনা সমাজ কিন্তু বাংলার যে ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্ম সমাজের দ্বারা প্রভাবিত হয়েই কিন্তু তৈরি করা হয়েছিল মহারাষ্ট্রে। কেশবচন্দ্র সেন আমরা জানি, কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের একজন সংগঠক। তিনি কিন্তু যে এখনকার ভাষায় আমরা যদি বলি মার্কেটিং, ঠিক আছে, ব্রাহ্ম সমাজের ভাবধারাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচার করার জন্য কিন্তু কেশবচন্দ্র সেনকে কিন্তু বিভিন্ন জায়গায় পাঠানো হতো। তো কেশবচন্দ্র সেন মহারাষ্ট্রে যখন যায়, তার সাথে আত্মারাম পাণ্ডুরঙ্গের একটা পরিচিতি ঘটে এবং তারই মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। এদের বিশেষ সংস্কারের মধ্যে যদি বলা হয় তাহলে হিন্দু সমাজের বিভিন্ন সংস্কার কিন্তু তারা করেছিলেন। চলে আসি নেক্সট, স্বামী দয়ানন্দ সরস্বতী। এটা হচ্ছে সৌরাষ্ট্র বা মহারাষ্ট্র যদি থাকে তাহলেও কোনো সমস্যা নেই। হ্যালো, স্বামী দয়ানন্দ সরস্বতী বেদ এবং একেশ্বরবাদ এই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নাকি 1875 খ্রিস্টাব্দে। তোমরা আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো, দয়ানন্দ সরস্বতী সম্পর্কে একটা কিন্তু ভিডিও আমাদের তৈরি করা আছে, তোমরা ওটা একটু দেখে নিতে পারো, ডিটেলে আছে। তো যাই হোক, ছোট ভিডিও আছে। তো এই যে আর্য সমাজ, এখানে গো ব্যাক টু দ্য বেদাস এই কথাটা কিন্তু, বা বেদে ফিরে এসো বা বেদে ফিরে যাও, এই কথাটা বলেছে যে আর্য সমাজের ফাউন্ডার স্বামী দয়ানন্দ সরস্বতী। তৈরি হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। কি? হিন্দু ধর্ম ও সমাজ সংস্কার কিন্তু এই সংগঠনটা করত। তারপরে নেক্সট যেটা আমরা আলোচনা করব, জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে মহারাষ্ট্রে ছিল জ্যোতিরাও ফুলে, যে পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের উন্নতির জন্য যে সংগঠন, সেটা হচ্ছে জ্যোতিরাও ফুলের সত্যশোধক সমাজ। এই সত্যশোধক সমাজটা কবে হচ্ছে? 1873 খ্রিস্টাব্দে। ঠিক আছে, গুলামগিরি বলে একটা গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছিলেন। এছাড়াও আরো অন্যান্য আছে, কসাব, এই ধরনের অন্যান্য গ্রন্থগুলো আছে। তো নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, মানে যেটা বলা হলো যে দলিত শ্রেণীর আন্দোলনের জন্য কিন্তু তিনি কাজ করেছিলেন। নেক্সট চলে আসি, শ্রী নারায়ণ গুরু। ইনি ছিলেন কেরালার একজন সংগঠক। তিনি শ্রী নারায়ণ ধর্ম পরিপালন ইয়গম নামক SNDP এরকম শ্রী নারায়ণ ধর্ম পরিপালন ইয়গম তৈরি করেছিলেন 1904 খ্রিস্টাব্দে। এখানে কি বলা হতো? জাতিভেদ, বর্ণ বৈষম্য, সামাজিক অবিচার ও অস্পৃশ্যতার বিরুদ্ধে কিন্তু এখানে প্রচার করা হতো। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে, অনেক পরীক্ষায় আসে, নেটে কিন্তু বেশি আসে সেটার তুলনায়। তো যাই হোক, চলে আসি বীরসালিঙ্গম পান্তুলু। এই বীরসালিঙ্গম পান্তুলু বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন 1871 খ্রিস্টাব্দে মাদ্রাজে। তো সেই কারণে কিন্তু বীরসালিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগরও কিন্তু বলা হয়। কি করেছিলেন তিনি? বিধবা বিবাহ এবং নারী শিক্ষার পক্ষে এবং জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ বিরোধী আন্দোলন প্রভৃতির ক্ষেত্রে কিন্তু তিনি বিশেষভাবে কিন্তু কাজ করে গেছেন। মুসলিম সমাজের ক্ষেত্রে যে নামটা আমরা প্রযোজ্য, প্রথম নাম, সেটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। তিনি আলিগড় সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1864 খ্রিস্টাব্দে। পরবর্তীতে 1875 খ্রিস্টাব্দে আমরা দেখি যে আলিগড় কলেজ কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এর উদ্দেশ্য কি ছিল? মুসলিম সমাজে নারী শিক্ষার প্রসার, পর্দা প্রথা, পুরুষদের বহুবিবাহ, তালাক, এই সমস্ত বিরোধিতা করা কিন্তু তিনি বলেছিলেন। মুদ্রা কথা, মুসলিম সমাজের যে গোড়া রক্ষণশীল বিষয় সেটা থেকে কিন্তু তিনি প্রথম অধ্যায়ে দূর করার একটা চেষ্টা করেছিলেন, যদিও আমরা পরবর্তী জীবনে তার দেখতে পাই যে সে থেকে কিন্তু তিনি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিলেন এবং দ্বিজাতি তত্ত্বের কিন্তু প্রবর্তন করেছিলেন।
এই স্লাইডে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিছু শ্রমিক সংগঠন, যে সমস্ত শ্রমিক সংগঠন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা খুবই প্রবল। যেমন প্রথম মাদ্রাজ লেবার ইউনিয়ন, এটা পরীক্ষায় প্রশ্ন কি আসে যে ভারতবর্ষের প্রথম লেবার ইউনিয়নের নাম কি, তাহলে সেটা হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। কে প্রতিষ্ঠা করেছিলেন? বিপি ওয়াদিয়া 1918 খ্রিস্টাব্দে। গেল। তারপরে আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন, এর প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী 1920 খ্রিস্টাব্দে। তারপরে চলে আসি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, লালা লাজপত রায়, AITUC, অর্থাৎ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 খ্রিস্টাব্দে, এটাও কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। আর কি ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন, এটা প্রতিষ্ঠা করেছিলেন দেওয়ান চমনলাল, কবে? 1929 খ্রিস্টাব্দে দেওয়ান চমনলাল। তারপরে চলে আসছে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস। রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস বামপন্থীদের নেতৃবৃন্দের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। তারা এই যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস থেকে কিন্তু বেরিয়ে এসে কিন্তু রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, এটা 1931 খ্রিস্টাব্দে। গেল। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে। তো এইভাবে কিন্তু বিভিন্ন যে শ্রমিক সংগঠন, এই শ্রমিক সংগঠনগুলো কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। পরীক্ষাতে কিভাবে কোশ্চেন আসতে পারে, ডাইরেক্ট কোনটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, কোনটা প্রতিষ্ঠার সাথে কে যুক্ত, আর ক্রোনোলজি কোনটা আগে কোনটা পরে, এরকম সংগঠনগুলো দিয়ে কিন্তু ক্রোনোলজি কিন্তু আসতে পারে। তারপরে চলে আসছে বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে যদি বলি, ভারতবর্ষে আমরা একটা বামপন্থী আন্দোলনের উপর একটা ফুল ভিডিও নিয়ে আসবো কিছুদিন পরে, এখন সম্ভব হচ্ছে না, কিছুদিন পরে আমরা নিয়ে আসবো। একদম ভারতবর্ষে বামপন্থীর উদ্ভব কিভাবে হলো, কোন দেশে কিভাবে হচ্ছে, সারা পৃথিবীতে সেটা ছড়াচ্ছে কিভাবে, ভারতবর্ষে কিভাবে এটা পৌঁছাচ্ছে, এবং ভারতের জাতীয় আন্দোলনে বামপন্থীদের ভূমিকাটা কি, এই বিষয়ে বিস্তারিতভাবে কিন্তু আমরা একটা ক্লাস তৈরি করব। ওটা আমাদের কাজ চলছে ডকুমেন্টগুলো রেডি করার ক্ষেত্রে। যাই হোক, এখন যেটা বলি, বামপন্থী আন্দোলন 1920 খ্রিস্টাব্দে 17 অক্টোবর রাশিয়ার তাশখন্দে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, তবে সেটা রাশিয়ার মাটিতে। আর ভারতের মাটিতে কবে হয়েছিল? 1925 খ্রিস্টাব্দে, তার 5 বছর পর কানপুরে কিন্তু তৈরি হয়েছিল। এখন যে টপিকটা নিয়ে আলোচনা হবে এটা হচ্ছে বিদ্রোহ। এই বিদ্রোহ থেকেও কিন্তু তোমরা দেখতে পাবে কোশ্চেন কমন পাচ্ছ। কি টাইপের বিদ্রোহ থেকে কোশ্চেন কমন আসে, যে কোন বিদ্রোহ কত সাল, কোন বিদ্রোহের নেতাকে, কোন বিদ্রোহের সময় কোন গভর্নর জেনারেল ছিল, আর কোন বিদ্রোহ, মানে বিদ্রোহগুলো যে আছে সেগুলোর একটা ক্রোনোলজি আগে পরে এরকমভাবে সাজাতে হবে। তাহলে এখানে আমরা মূলত আলোচনা করছি চুয়ার বিদ্রোহ, কবে? 1798 থেকে 99 এই সময়কাল। এখানে গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। 1799 যেহেতু বলছি, তার মানে সেখানে ভাইসরয়ের কোনো প্রশ্নই নেই, তাহলে সেখানে আছে গভর্নর জেনারেল। গেল। 2 নাম্বার ভিল বিদ্রোহ। ভিল বিদ্রোহ হয়েছিল 1819 খ্রিস্টাব্দ লর্ড হেস্টিংসের সময়কালে। পাগলাপন্থী বিদ্রোহ 1825 খ্রিস্টাব্দ লর্ড আমহার্স্টের সময়কালে। নেক্সট হচ্ছে কোল বিদ্রোহ 1831-32, এই হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়কালে কিন্তু কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 5 নম্বর সাঁওতাল বিদ্রোহ 1855-56, এই সময়কাল লর্ড ডালহৌসি কিন্তু সেই সময় কিন্তু গভর্নর জেনারেল ছিলেন। আর তারপরে চলে আসি মুন্ডা বিদ্রোহ 1899-1900 খ্রিস্টাব্দ, এই সময় কিন্তু ভাইসরয়, এখানে কিন্তু আর গভর্নর জেনারেল নয়, এই সময় ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড কার্জন। তো এই কয়েকটা যে বিদ্রোহ, এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন বিদ্রোহ আছে, সেগুলো কিন্তু মোটামুটি পড়তে হবে, তবে সেট পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত বিদ্রোহগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। এই স্লাইডে আমরা আলোচনা করব, আমরা প্রথম স্লাইডে আলোচনা করেছিলাম হচ্ছে বাংলার বাইরের যে সমাজ সংস্কারক সংগঠন প্রতিষ্ঠাতা এই বিষয়ে, কিন্তু আমরা জানি ভারতবর্ষে ব্রিটিশ সরকারও কিন্তু সমাজ সংস্কারের জন্য বিভিন্ন আইন প্রণয়ন কিন্তু করেছিলেন। তো যে আইন প্রণয়নগুলো করেছিলেন সেটা অবশ্যই ভারতীয়দের সামাজিকভাবে কিন্তু ভালো করারই একটা পজিটিভ সেন্সের একটা বলা চলে। তো এই হিসেবেই আমরা প্রত্যেক বছর কিন্তু পরীক্ষাতে এই বিষয়গুলো থেকে কিছু কিছু কোশ্চেন কমন পাই। তো এই টপিকটা সেই কারণেই আমরা রেখেছি। এখানে দেখো কয়েকটা আইন আছে, আইনের মধ্যে বলা হচ্ছে বঙ্গোপসাগরে সাগর দ্বীপে শিশু বলি বিরোধী আইন, এটা কে উচ্ছেদ করেছিলেন? সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি, সময়কাল 1803। এটা অবশ্যই কিন্তু এটাকে পড়তে হবে এই বক্সটাকে, কারণ এই বক্স থেকেই কিন্তু তোমরা কোশ্চেন অবশ্যই কমন পাবে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষাতে। যতবারই সেট হোক কোনো না কোনো কোশ্চেন কিন্তু এই সমস্ত টপিক থেকে কিন্তু তোমরা পাবে। চলে আসি বঙ্গোপসাগরে
শিশু বিরোধী আইন, সাগরদ্বীপে শিশু বলি বিরোধী আইন তৈরি করেছিল 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। তারপরে সতীদাহ প্রথা বিরোধী আইন, এটা তৈরি হচ্ছে 1829 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং। ঠগী দমন, এই ঠগী দমনটা কে করেছে? ওই সময় গভর্নর জেনারেল ছিল লর্ড অকল্যান্ড, ঠিক আছে স্যার মেটকাপ। এই মেটকাপটাই আমরা কিন্তু ধরে চলবো, কারণ মেটকাপটা বেশি মাত্রায় আমরা পাই। তো যাই হোক, 1836 খ্রিস্টাব্দে কর্নেল স্লিম্যানকে কিন্তু এই ঠগী দমন করার জন্য পাঠানো হয়েছিল। তবে আমরা মেটকাপটাই ধরবো, ঠিক আছে, অকল্যান্ডকে আমরা ধরবো না, পরীক্ষাতে মেটকাপটাই আসবে যদি আসে। আর কাকে পাঠানো হয়েছিল? স্লিম্যানকে। তো যাই হোক, দাস প্রথা বিরোধী আইন, এটা বিগত নেট এবং সেট দুটা পরীক্ষাতেই চলে এসছে এবং একাধিকবার এসছে দাস প্রথা বিরোধী আইন। দাস প্রথা বিরোধী আইনটা হচ্ছে একবার এসেছে 1843, এটা ডাইরেক্ট একবার এসছে যে কার সময়কালে হয়েছিল, লর্ড এলেনবরার সময়কালে, আর একবার এসেছিল এরকম কয়েকটা আইন দেওয়া আছে সেটাকে ক্রোনোলজি সাজাতে, এই কারণে এটা ইম্পর্টেন্ট, দাস প্রথা বিরোধী আইন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। 1843 খ্রিস্টাব্দে দাস প্রথা বিরোধী আইন প্রবর্তন করা হয়, লর্ড এলেনবরা কিন্তু এই আইনটা রচনা করেছিলেন। তারপরে চলে আসি হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। তো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইনটা বিদ্যাসাগরের আন্দোলনের ফলে লর্ড ডালহৌসির সময় 1856 খ্রিস্টাব্দে কিন্তু আইন করা হয়েছিল। যদিও এটা পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনটা করা হয়েছিল কিন্তু তারপরে সেটা হচ্ছে 1857, মানে 56তেই কিন্তু এই লর্ড ডালহৌসির পরবর্তীতে ক্যানিংয়ের সময়, ঠিক আছে। চলে আসি বাল্য বিবাহ বিরুদ্ধ আইন বা বিবাহ সম্মতি বয়সসূচক আইন, এটা হচ্ছে 1860 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং। তারপরে চলে আসছি কন্যা শিশু হত্যা নিবারণ আইন, 1870 খ্রিস্টাব্দে লর্ড মেয়ো। তো এই যে কয়েকটা অবশ্যই আমাদেরকে কিন্তু আইনগুলো পড়তে হবে, ঠিক আছে। এই আইনগুলো থেকে কিন্তু তোমরা দেখবে পরীক্ষায় অবশ্যই কমন কোশ্চেন পাবে। তো এই জায়গাগুলোকে আমি ধরিয়ে দিলাম, এই জায়গা থেকে আশা করি তোমরা কোশ্চেন কমন পাবে। তো আজকে এখানেই আমি শেষ করছি। যে 3-4টা টপিক নিয়ে আলোচনা হলো, তোমরা এই 4টে টপিক ভালো মতো এই 3 দিনের মধ্যে কমপ্লিট করো, দেখবে এখান থেকে কমপক্ষে এই 4টা টপিক থেকে 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু হার্ডলি কমন পেয়ে যাবে। এবার 5 থেকে 6টা যদি কোশ্চেন কমন পাও তাহলে কিন্তু দেখো 100টার মধ্যে 5টা কোশ্চেন হয়ে গেল। তো ছোট্ট একটা টপিক, এই 3-4টা টপিক থেকে কিন্তু পড়ো, আশা করি এখান থেকে ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ।